যশোর বোর্ড অনলাইন ক্লাসরুম থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোল্লা আবুল কালাম, এসপিসি কাউফরা স্কুল অ্যান্ড কলেজ প্রভাষক ব্যবস্থাপনা। আজকে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা পঞ্চম অধ্যায় থেকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখি আমরা আজকে আলোচনার মূল বিষয়ে আমরা চলে যাই। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে স্মারকলিপি বা পরিমেলনাবলী বা পরিমেলবন্ধ এর ধারাসমূহ। কয়েকটি ধারা আছে, সবচেয়ে মেইন এবং প্রধান এবং গুরুত্বপূর্ণ যে কয়েকটি ধারা, সেই 6টি ধারা আছে, সেই 6টি ধারাই আমরা আজকে আলোচনা করব। ধারাগুলি স্মারকলিপি হচ্ছে এমন একটি জিনিস যা যৌথ মূলধনী কোম্পানির একটি মূল দলিল, যা ছাড়া যৌথ কোম্পানি গঠন করা পরিচালনা করা কোনো কিছু সম্ভব না। এবং এই যৌথ মূলধনী কোম্পানির যে মূল দলিলে সব কিছু উল্লেখ থাকে, মানে যৌথ মূলধনী কোম্পানির যা যে কাজগুলি করা হবে, যা কিছু হবে, সব কিছু এখানে উল্লেখ থাকবে। এই কোম্পানিতে কয়েকটা ধারা উল্লেখ থাকবে এই দলিলে। আর এই দলিল একটা এমন একটি দলিল যা আমরা যেমন মানুষের শরীরে একটা হৃৎপিণ্ড, আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক এই যৌথ মূলধনী কোম্পানি স্মারকলিপি একটা যৌথ মূলধনী কোম্পানির মূল একটা সেইরকম একটা হৃৎপিণ্ড। মানে এছাড়া এই যৌথ মূলধনী কোম্পানি চলতে পারে না। এই জন্য বলা হয় যৌথ মূলধনী কোম্পানির পরিমাণ নেওয়া বা স্মারকলিপি যৌথ মূলধনী কোম্পানির একটা মূল দলিল বা হৃৎপিণ্ড বা দর্শন। আমরা দর্শনও বলতে পারি। যেমন আমরা আমাদের কোনো কিছু চেহারাটা দেখতে গেলে আমরা আয়নার সামনে যে আমাদের চেহারাটা দেখি যে কেমন আছে, চুল ঠিক আছে কিনা ইত্যাদি। তার ঠিক যৌথ মূলধনী কোম্পানি ঠিক পরিচালনা করতে গেলে তার মূল দর্শনটা, মূল জিনিসগুলো হচ্ছে এই 6টি পয়েন্টের মধ্যে আলোচনা থাকবে এবং এই 6টি পয়েন্টের ভিতরে মূল বিষয়গুলি থাকবে। এটা হচ্ছে মূল যৌথ মূলধনী কোম্পানির মূল বিষয়। আচ্ছা, সেই যৌথ মূলধনী কোম্পানি দেখি, যৌথ মূলধনী কোম্পানির মূল এটা আমরা একটু আলোচনা করি। তাহলে যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে পরিচালনা করতে গেলে প্রধানত যে কাজগুলি যে করতে হয়, তার দুটি কাজ করতে হয়। একটি হচ্ছে কি স্মারকলিপি, আরটি হচ্ছে পরিমাণ নিয়মাবলী। স্মারকলিপি হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানির মূল দলিল, যা যৌথ মূলধনী কোম্পানির যাবতীয় বিষয়, নাম, মূলধন, উদ্দেশ্য দ্বারা এবং অন্যান্য যে সমস্ত কার্যাবলী আছে, যে পয়েন্টগুলো আমি লিখছিলাম, এইগুলো এখানে উল্লেখ থাকতে হবে। এটাই হচ্ছে যৌথ মূলধনী মূল স্মারকলিপি। আর পরিমাণ নিয়মাবলী হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আভ্যন্তরীণ যে বিষয় বা আভ্যন্তরীণ যে কার্যাবলী সম্পাদন করা হবে, সেই কার্যাবলীর সমস্ত যাবতীয় বিষয় পরিমাণ নিয়মাবলীতে উল্লেখ করা থাকবে। এর হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির সাধারণত গুরুত্বপূর্ণ যে দুইটি দলিলের মধ্যে সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে স্মারকলিপি পরিমাণ নিয়মাবলী। আমরা সেই স্মারকলিপি বা পরিমাণ নিয়মাবলী আজকে এখনই আলোচনা করবো। যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সে পরিমাণ, যেমন এক নম্বর দেখি নামধারা। যৌথ মূলধনী কোম্পানি মূলত যৌথ মূলধনী কোম্পানি গঠন হয় ভারতীয় আইনের 1913 সালে যে কোম্পানি আইন আছে সেই কোম্পানি আইন দ্বারাই। কিন্তু পরবর্তীতে আমাদের বাংলাদেশে 1994 সালে এই আইনটা একটু পরিবর্তন করা হয়েছে, যা 1994 সালে আইন দ্বারা গঠিত, পরিচালিত এবং সংশোধিত। এবং এই আইন দ্বারা আমাদের দেশে বর্তমানে যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত হচ্ছে। এবং যৌথ মূলধনী কোম্পানি 1994 সালে 11 ধারায় বলা হয়েছে যে নামধারায় বলা যায় যে এই কোম্পানি নামধারা এই ধারায় ওই প্রতিষ্ঠানের যে নামটি কী হবে, যৌথ মূলধনী প্রতিষ্ঠানের যে নামটি কী হবে, সেই নামটি এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এবং নামটি এমনভাবে উল্লেখ করতে হবে যেমন ওই যে একটি নাম দিতে হবে, এই নামটি এই ধরনের ইতিপূর্বে এই ধরনের কোনো নাম আছে কি না, বা এই নামে কোনো প্রতিষ্ঠান চলছে কি না, এই ধরনের নাম দেওয়া যাবে না। কোনো প্রেসিডেন্টের নাম দেওয়া যাবে না, কোনো দেশের প্রধানমন্ত্রীর নাম দেওয়া যাবে না, কোনো রাজা রানীর নাম দেওয়া যাবে না, জাতিসংঘের কোনো নাম দেওয়া যাবে না। শুধু জাতিসংঘ না, জাতিসংঘের অঙ্গ সংগঠন যে সমস্ত প্রতিষ্ঠান আছে সে সমস্ত প্রতিষ্ঠানের কোনো নাম দেওয়া যাবে না। যদি এই সমস্ত প্রতিষ্ঠানের কোনো নাম দিতে হয়, তাহলে এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আলাদা একটা পারমিশন বা অনুমতিপত্র গ্রহণ করতে হবে। ইত্যাদি ব্যতীত এই নামধারায় কোনো প্রতিষ্ঠান নাম দেওয়া যাবে না। মোট কথা হচ্ছে আমরা বলতে পারি যে পরিচালিত ধারায় বা পরিচালিত কোনো নাম আছে, এই নামে এই যৌথ মূলধনী কোম্পানি নতুন কোনো একটা নাম দেওয়া যাবে না। অন্য একটি নামে যৌথ মূলধনী কোম্পানি নতুন একটা নামে ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করতে হবে। তাছাড়া আরেকটু বলতে, যৌথ মূলধনী কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি তাহলে প্রাইভেট শব্দটি লিখতে হবে লাস্টে, এবং যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে সেখানে পাবলিক লিমিটেড কোম্পানি শব্দটি লেখার দরকার। ইত্যাদি বিষয়গুলি সাধারণত নাম দ্বারা উল্লেখ থাকবে। 2 নম্বর উদ্দেশ্য দ্বারা। এই যৌথ মূলধনী কোম্পানির উদ্দেশ্য কী হবে, কোন উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠানটা গঠন করা হচ্ছে, তার সুস্পষ্টভাবে এখানে উল্লেখ থাকতে হবে। যেমন
যৌথ মূলধনকারীর উদ্দেশ্য কী, কোন কোন জায়গায় ব্যবসা বাণিজ্য গঠন করা হবে, ও কী ব্যবসা প্রতিষ্ঠান কী ব্যবসা প্রতিষ্ঠান করা হবে এবং কোন কোনভাবে কী কীভাবে বিস্তারিত উদ্দেশ্য, কোন উদ্দেশ্যে করা হচ্ছে, এখানে কী পণ্য উৎপাদন করা হবে, কোন কোন কাজ সম্পাদন করা হবে ইত্যাদি এখানে বিষয়গুলি সুস্পষ্ট এখানে এই ধারায় উল্লেখ করতে হবে। এই ধারায় কিন্তু এটা উল্লেখ থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। অবস্থান ও ঠিকানা, যৌথ মূলধনী কোম্পানি 3 নম্বরের যে বিষয়টি হচ্ছে অবস্থান ও ঠিকানা। এই অবস্থান ও ঠিকানা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠানটা কোথায়, ব্যবসা প্রতিষ্ঠান প্রধান অফিস কোথায় অবস্থিত হবে, কোন এলাকায় হবে, বা এর পরিধি কত দূর, কোন কোন এলাকায়, সারা দেশে সীমাবদ্ধ না দেশের বাইরে ইত্যাদি সমস্ত অবস্থা সব বিষয়গুলি এখানে উল্লেখ করা সুস্পষ্ট উল্লেখ করতে হবে। যদি এই বিষয়গুলি সুস্পষ্ট উল্লেখ না হয়, পরবর্তী যে ব্যবসা প্রতিষ্ঠানের যদি অফিস স্থানান্তর করা হয় বা ব্যবসা প্রতিষ্ঠানের পরিধি যদি বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আইনের ঝামেলা আছে। আমরা প্রথমে বলেছি, আমরা জানি যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ আইনের দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত। যৌথ মূলধনী কোম্পানি কোনো কিছু করা মানে আইনের আশ্রয় নেওয়া, আইনের মাধ্যমে এগুলো পরিচালনা করতে হবে, আইনের বাইরে কোনো কিছু করা সম্ভব না। এই জন্য অবস্থান ঠিকানা যদি প্রতিষ্ঠানের অফিস এবং অন্যান্য যে সমস্ত কার্যাবলী যে সে কোথায় কোথায় ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা পরিধি সীমাবদ্ধ থাকবে সেই সব বিষয়গুলো এখানে আগেই চিন্তা ভাবনা করে সুস্পষ্ট এখানে উল্লেখ করতে হবে। মূলধন ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারাটি হচ্ছে মূলধন ধারা। এই মূলধন ধারা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি মোট মূলধনের পরিমাণ কত হবে সে মূলধনটা এখানে লিখতে হবে। অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন বা বন্টনকৃত মূলধন, অন্যান্য যে মূলধনটি এখানে উল্লেখ করতে হবে এবং কে কতটুকু শেয়ার ক্রয় করবে, কোন কোন শেয়ার এখানে হবে সেই ইত্যাদি বিস্তারিত বিষয় এখানে উল্লেখ করা থাকবে। যদি যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠান মূলধন দ্বারা যদি সুস্পষ্টভাবে উল্লেখ না থাকে, তাহলে পরবর্তীতে যদি মূলধনের পরিমাণ বৃদ্ধি করা হয়, তাহলে পরবর্তীতে এই দ্বারা এই পরিবর্তন করতে গেলে আগেই বলেছি যে আইনের দ্বারা অনেক ঝামেলা পোহাতে হয়। এই জন্যে এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন ধারাটা, মূলধনের পরিমাণটা যখন এখানে নির্ধারণ করতে হবে, তখন ব্যবসা প্রতিষ্ঠানে যে মূলধন যে পরিমাণ মূলধনের প্রতিষ্ঠান পরিচালনা করা হয় তাছাড়াও একটু বেশি পরিমাণ অনুমতি বেশি পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু করাই উচিত বলে আমি মনে করি। কারণ পরবর্তীতে যদি ব্যবসা প্রতিষ্ঠানে বেশি মূলধনের বিনিয়োগ করতে হয়, তখন আইনের ঝামেলা পোহাতে হয় এবং আইনের বিভিন্ন রকম পারমিশনের দরকার আছে। এই জন্য যৌথ মূলধনী কোম্পানি মূলধন দ্বারাই মূলধনের বা অনুমোদিত মূলধনের পরিমাণটা অনেক সময় বেশি পরিমাণ লিখে রাখাই উচিত। সেইভাবে এখানে সুস্পষ্ট এবং মূলধনের পরিমাণটা লেখা উচিত। দায়ধারা, যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠানটি আগে বলা হচ্ছে এখানে যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠানের সকল অংশীদারদের দায় সীমিত এবং শেয়ার দ্বারা সীমাবদ্ধ। যৌথ মূলধনী কোম্পানির যে শেয়ারগণ যে যতটুকু শেয়ার ক্রয় করছে সে ততটুকু শেয়ারের জন্য দায়বদ্ধ থাকবে, তার বেশি অতিরিক্ত কোনো শেয়ার সে দায়বদ্ধ থাকবে না। এই জন্য যৌথ মূলধনী কোম্পানির মূলধনের যে কোম্পানির শেয়ার মূলধন দ্বারা সীমাবদ্ধ থাকবে না, শেয়ার ক্রয় দ্বারা সীমাবদ্ধ থাকবে না, অতিরিক্ত অসীম দায়বদ্ধ সীমাবদ্ধ থাকবে ইত্যাদি বিস্তারিত এখানে উল্লেখ করা উচিত। তবে সাধারণত আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি সাধারণত যারা শেয়ার যতটুকু ক্রয় করে সে ততটুকু শেয়ারের মধ্যে তারা দায় সীমাবদ্ধ থাকবে। তাছাড়াও যদি কোনো অতিরিক্ত কোনো কিছু লেখার প্রয়োজন হয়, যদি না ওই ছাড়াও যদি আমরা একটু দায় দায়িত্ব কেউ নিতে চায় তার বা দায় দায়িত্ব গ্রহণ করতে চায়, তাহলে সেটা সেখানে সুস্পষ্ট উল্লেখ করতে হবে। সর্বশেষ হচ্ছে সম্মতি। যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠান যারা যে সমস্ত উদ্যোক্তা বা প্রবর্তকগণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করছে তাদের তো সম্মতি অবশ্যই আছে। তাদের সম্মতি ছাড়াতে ব্যবসা প্রতিষ্ঠানটি গঠন করা সম্ভব হয়নি। তাদের সম্মতি এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং তারা কে কতটুকু শেয়ার ক্রয় করবেন, কে কত শেয়ার নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান যাত্রা শুরু করবেন, সেই সম্মতিটি একজন সাক্ষীর সামনে সেগুলো সাধারণত স্বাক্ষর করে সুস্পষ্টভাবে সেখানে এই ধারায় বিস্তারিত বিষয়গুলো উল্লেখ করতে হবে। এই হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠানের সাধারণত মূল ধারা, স্মারকলিপির মূল ধারা। এই ধারাগুলি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে থাকতে হবে। এই ধারার অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। এর বাইরে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করা আদৌ সম্ভব নয়। আমরা পরবর্তী ক্লাসে দেখি পরিমাণ নিয়মাবলী একটু আলোচনা করে আমরা অন্য অধ্যায়ে চলে যাব।